আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি হয়েছে আমাদের এবারে জাতীয় নির্বাচনের ঠিক 3 দিন আগে খুবই গোপনে এবং অনেকটা তড়িঘড়ি করে তৎকালীন বাণিজ্য উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ডক্টর ইউনূস এই 3 জনের সম্মতিতে এবং তারাই মূলত এখানে প্রধান ভূমিকা পালন করেছেন। যুক্তরাষ্ট্রে বাণিজ্য উপদেষ্টা গিয়েছিলেন, ডক্টর খলিলুর রহমানও গিয়েছিলেন। তারা যে এই চুক্তিটা সম্পাদন করে আসছেন, এমন এমন লোকজন চুক্তিটা করেছেন যারা কিন্তু এই চুক্তিটা বাস্তবায়নে তাদের কোনো দায় দায়িত্ব নাই। ওই সময় বাণিজ্য উপদেষ্টা যিনি ছিলেন শেখ বশিরউদ্দিন, উনি কি এই চুক্তি বাস্তবায়ন করবেন না, কিন্তু উনি চুক্তি একখানা করে দিয়ে উনি এখন আর কাজে চলে গেছেন ব্যবসা বাণিজ্যে। কিন্তু এই চুক্তিটা বাস্তবায়ন করতে গেলে এটা কার গায়ের উপর চাপবে, কাদের কষ্ট হবে? কষ্ট হবে বাংলাদেশের জনগণের। এই চুক্তির মধ্যে এমন এমন সব ধারা আছে যে ধারাকে আপনি গোলামি চুক্তি বললেও কম বলা হবে। তো এইটা নিয়ে আমি এর আগে বেশ কয়েকবার বলেছি, মানে একদম শুরুর থেকে আমি বলছি, যেদিন থেকে এই চুক্তিটা কিন্তু আমাদের এই সরকার কিন্তু এখনো প্রকাশ করেনি, কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তিটাকে প্রকাশ করা হয়েছে এবং এর প্রকাশিত হওয়ার পর চুক্তিটা প্রায় 32 পৃষ্ঠার একটা চুক্তি। এবং সেই চুক্তিটা পড়ার পর যারাই পড়েছেন তারাই কিন্তু হতবাক হয়ে গেছেন যে একটা স্বাধীন সার্বভৌম দেশ কী করে এ ধরনের একটা গোলামি চুক্তিতে স্বাক্ষর করতে পারে। আমি তো মনে করি আমাদের কৃষি খাত, আমাদের শিল্প খাত, আমাদের বিশেষ করে ঔষধ শিল্প একেবারে ধ্বংস হয়ে যাবে। যাই হোক, এই চুক্তিটা কী এটা অনেকেও কিন্তু অত ভালোভাবে জানেনও না, হয়তো বোঝেনও না, জটিল লেখা। এই জন্য তো আমি এই সুযোগে আজকে আমাদের দেশের প্রধান দৈনিক, যেটাকে আমি মনে করি দৈনিক প্রথম আলো, সেই প্রথম আলোর এই বিষয়টা নিয়ে আজকে একটা চমৎকার লেখা ছাপা হয়েছে। মিস্টার শওকত হোসেন মাসুম লেখাটা লিখেছেন। উনি ব্যক্তিগতভাবে আমার খুবই বন্ধু এবং আমি ওনার লেখার খুবই ভক্তও একজন। আমি মনে করি অর্থনীতির অনেক জটিল লেখা এই শওকত হোসেন মাসুম খুব সহজভাবে লিখতে পারেন। এবং এই রিপোর্টটা আমি পড়েছি আজকে, ওনার রিপোর্টটা এত জটিল যে মাসুমের মতো লোকের লেখাও কিন্তু অনেককে দুবার পড়তে হবে। মানে এখানেও উনি অত সহযোগ করতে পারেননি, তো তারপরে উনি লিখেছেন এবং উনি জানিয়েছেন যে এটা আরও একটা খণ্ড আসবে এর পরবর্তীতে, ওইখানে উনি আরও কিছু ব্যাখ্যা করবেন। আমরা সেই রিপোর্টের অপেক্ষায় থাকব। কিন্তু মজার ব্যাপার হলো, এই চুক্তিটা নিয়ে আপনারা পড়বেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা এটাও পড়বেন, পরের পর্বটাও পড়বেন। আপনি জানতে পারবেন যে আসলে ইউনূস সরকার আমাদের দেশের জন্য কত বড় ক্ষতি করে দিয়ে গেছেন, যেটা চিন্তাও করা যায় না। উনি করে দিয়ে গেছেন এই ক্ষতিটা। এই ক্ষতি করে দিয়ে উনি মোটামুটি ভালোই আছেন, সুখে আছেন। ওনার ব্যক্তিগত অনেকগুলি সুবিধা উনি করে নিয়ে গেছেন, ইউনিভার্সিটি নিয়েছেন, তারপরে আপনার আদম ব্যবসা লাইসেন্স নিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। ওনার সমস্তগুলি যেগুলো ট্যাক্স ছিল, শুল্ক, যেগুলি শুল্ক দিতে উনি খুব অপছন্দ করেন, ওনার শুল্ক মৌকুব করে নিয়েছেন অনেকগুলো ক্ষেত্রে। এগুলি করেছেন উনি নির্লজ্জ বেহায়ার মতো, এই কাজগুলো উনি করে নিয়েছেন। কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায়। আমার বক্তব্য হলো যে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস, ডক্টর খলিলুর রহমান, শেখ বশিরউদ্দিন, এরা না হয় আমাদের দেশের জন্য ক্ষতিকর চুক্তিটা করেছেন তাদের ব্যক্তিগত যার যার স্বার্থের জন্য, কিন্তু এখন তো একটা গণতান্ত্রিক সরকার আসছে। এই সরকার কেন এই চুক্তি নিয়ে কোনো কথা বলছে না? এটা হলো আমার সবচেয়ে বেদনার ব্যাপার। আমি এই চুক্তি নিয়ে এ পর্যন্ত বিএনপির কোনো পর্যায়ের কোনো নেতার মুখে এই চুক্তি নিয়ে একটা শব্দ উচ্চারিত হইতে শুনিনি। কেন? তাহলে বিএনপির কাছে কি এদেশের জনগণের স্বার্থের কোনো মূল্য নেই? তাহলে বিএনপি কি দেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করার জন্য আসেননি? শেখ বশিরউদ্দিনের মাঝখানে একটা ইন্টারভিউ দেখলাম কোনো একটা মিডিয়াতে। উনি বলেছেন ওই সময়ে এই আমাদের যে পণ্য যেখানে আমরা রপ্তানি করি সেটা যে শুল্ক আরোপ করা হয়েছিল, সেই শুল্ককে 19% আনার জন্য এটা তাদের করা ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু ওনারা কি একবার হিসেব করে দেখেছেন আমরা ওখানে কী কী রপ্তানি করার সুযোগটা পেলাম? হয়তো গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেগুলো আছে তাদের কিছু পণ্য আমরা রপ্তানি করবো ওখানে, কিন্তু তার বিনিময়ে আমাদের যে কত বড় ক্ষতি হয়ে গেল সেটার পরিমাণ দিকে চিন্তা করলে কোনটা বেশি হয়?
একবার কি ওনারা ভেবেছেন? আমার মনে হয় না। শেখ বশিরউদ্দিনের এই কথা শোনার পর অনেকে হয়তো ভাববেন তাহলে ডক্টর খলিলুর রহমান কি বলেছেন। ডক্টর খলিলকে ওই প্রশ্নটা করা হয়েছিল, উনি আবার অদ্ভুত একটা কথা বলেছেন। উনি বলেছেন এই চুক্তি করার আগে এই বিষয়ে জামাতে ইসলাম এবং বিএনপি এই দুই দলের সঙ্গে নাকি তারা কথা বলেছিল, এবং উনি এটা যেদিন বলেছেন খুব সম্ভবত এটা মার্চের 4 তারিখের দিকে উনি বলেছেন। তো উনি যেদিন বলেছেন তার পরের দিনই দেখলাম যে জামাত ইসলামের আমির উনি স্পষ্ট করে বললেন যে এই চুক্তি নিয়ে তাদের সঙ্গে কোনো কথা হয়নি। জামাত সংসদে কিন্তু বেশ সরব ছিল বিভিন্ন ইস্যুতে, ছোটোখাটো ইস্যু নিয়ে তারা অনেক বেশ সরব হয়েছিল, কিন্তু যে কথাটা তাদের সঙ্গে হয়নি, তো তারাও কিন্তু পুরো সংসদ অধিবেশনের মধ্যে একটি বারের জন্য এই চুক্তি নিয়ে কোনো কথা বলেননি। এ ধরনের একটা চুক্তি যে করা ঠিক না, এ কথাটা একবারের জন্য আমরা সংসদে তাদের কোনো একজন সদস্যের মুখ থেকেও উচ্চারিত হতে শুনি নাই। এমনকি এনসিপি ছোট দল, বাট তারা মাঝে মাঝে বিপ্লবী কথাবার্তা বলে, তাদের মুখেও এই চুক্তির ব্যাপারে কোনো ধরনের আপত্তির কথা এখন পর্যন্ত উচ্চারিত হয়নি। পুরো জাতীয় সংসদে 300 সদস্য আছেন, এদের মধ্যে মাত্র একজন সদস্যকে, মাত্র একজন, যিনি এই চুক্তি নিয়ে কথা বলেছেন সংসদ অধিবেশনে একদম শেষ দিকে এসে, তিনি কে? একজন স্বতন্ত্র সদস্য বেশটা রুমিন ফারহানা। একমাত্র তিনিই বলেছেন যে চুক্তিটা নিয়ে আলোচনা হওয়া উচিত, এবং এই চুক্তিটা যে কোনো ভালো চুক্তি নন, একমাত্র এই রুমিন ফারহানা ছাড়া আর কাউকে, আর কোনো সংসদ সদস্যকে আমি কিন্তু কোনো কথা বলতে দেখি নাই। কারণটা কি? ওনারা কি ভয় পাচ্ছেন? ওনারা কি ভাবছেন যে এই চুক্তিটা নিয়ে কথা বললে পর যুক্তরাষ্ট্র আমাকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো হয়তো আমাদেরকে কিন্তু উঠিয়ে নিয়ে যাবে? ওনারা কি এই ভয় পাচ্ছেন? আমার ধারণা এই চুক্তিটাকে বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ হিসেবেই ডক্টর খলিলুর রহমান এই সরকারের মধ্যে ঢুকতে পেরেছেন। আমার ধারণা উনি এই সরকারকে এক ধরনের জুজুর ভয় দেখিয়েছেন, যে যদি এই চুক্তিটা মানে বাস্তবায়ন করা না হয় তাহলে আপনাদেরকে এই ভয় হবে, আপনাদের এটা করবে সেটা করবে, এগুলি ভয় দেখিয়েছেন। এবং চুক্তিটাকে বাস্তবায়ন করার জন্য উনি নিজেকেও ওই জায়গায় ঢুকিয়ে নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে, যে আমাকেও মন্ত্রিসভায় রাখতে হবে, নাহলে কিন্তু যুক্তরাষ্ট্র মনে করবে যে এই সরকার হয়তো চুক্তিকে বাস্তবায়নের ব্যাপারে আন্তরিক নয়। আমার ধারণা এই জুজুর ভয় উনি দেখিয়েছেন। কিন্তু ওনার দেখানো ভয়ে, এই জুজুর ভয়ে সরকার প্রধান হয়তো ভীত হয়েছেন, নাহলে ওনাকে কেন উনি পররাষ্ট্রমন্ত্রী বানাবেন আমি জানি না, আমি বলতে পারবো না। কিন্তু কেন এটা করেছেন সেই ব্যাখ্যাটা তো ওনাকে সরকার প্রধানকে দেওয়া উচিত ছিল। আমি মনে করি যে এই ধরনের কাজ, এই ধরনের ব্যাখ্যাবিহীন বিভিন্ন কর্মকাণ্ড আমি মনে করি আমাদের জাতির জন্য একটা বড় ক্ষতিকর পদক্ষেপ। তো এখন কি হবে আমি জানি না কি হবে, কিন্তু আমি মনে করি এটা নিয়ে সরকার যত বিলম্ব করবে এই চুক্তি নিয়ে আলোচনা করা, তত সরকার কিন্তু বিপাকে পড়বে। দেখুন এরই মধ্যে কি হয়েছে, এরই মধ্যে বেশ কয়েকটা বাম দল, বেশ কয়েকটা উন্নয়ন মানে আপনার বিভিন্ন সংগঠন, এরা কিন্তু অলরেডি এটা নিয়ে আলোচনা করেছেন, প্রতিবাদ করেছেন, এবং তারা এটা নিয়ে নানা রকম মাঠেও নামছেন, সভা সেমিনার তো চলছেই। এর ফাঁকে আজকে দেখলাম যে একজন আইনজীবী এটা নিয়ে রিটও করেছেন, এবং এখানে রিট করে তারা এই চুক্তিটা যে বৈধ কিনা এই বৈধতাকে চ্যালেঞ্জ করে একজন আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক জনস্বার্থে একটি রিট আবেদন করেছেন। সেই রিট আবেদনের কী ফল হবে আমরা জানি না, হয়তো 2-1 দিনের মধ্যে আমরা জানতে পারবো, হয়তো সরকারকে জবাব দিতে বলা হবে আদালতের পক্ষ থেকে। শেষ পর্যন্ত কী হবে আমরা বলতে পারবো না, কিন্তু আমরা এটার অপেক্ষায় থাকবো কি হয়। এর মধ্যে এই চুক্তি নিয়ে আমার ধারণা বেশ কিছু সংগঠন আরও জোরে সোরে মাঠে নামবে এবং প্রশ্ন উঠতে থাকবে। এক পর্যায়ে হয়তো সরকার বাধ্য হবে এই সমস্ত প্রশ্নের ব্যাখ্যা এবং উত্তর দিতে, কিন্তু সেই ব্যাখ্যাটা যদি ওরা আগেই দিয়ে দেন, আগেই বলেন, তাহলেই কিন্তু আমি মনে করি তাদের মান সম্মান কিছুটা বাঁচবে। একটা কথা বলে রাখি, অনেক কথা বলবেন চুক্তি তো হয়ে গেছে এখন আর কি করা, না এখনও অনেক কিছু করার আছে। কারণ এই চুক্তির মধ্যেই এই চুক্তিটাকে কিভাবে বাতিল করা যায় তার অপশন দেওয়া আছে, এবং সেটা করলে পর আমি মনে করি সেটা সম্ভব। সেটা কিছুই না, মানে যে কোনো দেশ এই চুক্তিকে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারে, বাতিল করতে পারে, অথবা পুনরালোচনার জন্য উত্থাপন করতে পারে। সেই জন্য
সেই সরকারের যে পক্ষ এটাকে বাতিল করতে চান অথবা এটাকে চেঞ্জ করতে চান তাদেরকে 60 দিনের একটা নোটিশ দিতে হবে এবং নোটিশ দিয়ে এটা করতে পারে। সরকার বলতেই পারে আমার দেশের জনগণ এই চুক্তিটাকে ভালোভাবে নিচ্ছে না। আগে সরকার করেছিল, ওটা জনগণের কোনো ম্যান্ডেট পাওয়া সরকার ছিল না, কাজে তারা করেছিল, কিন্তু আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে যখন এসেছি আমার জনগণ চায় না এই চুক্তিটা অটুট থাকুক। আপনি বলবেন তখন হয়তো তারা শুল্ক বাড়িয়ে দিবে। দেখেন এই ধরনের শুল্ক তো ট্রাম্প অনেককে বাড়িয়ে দিয়েছিল এবং অনেকে নানা ধরনের বার্গেন করে করে কিন্তু শুল্কগুলো কমিয়েছিল। আপনারাও বার্গেন করতেন, আপনি তো বার্গেনিংয়ে যান নাই, আপনারা গেছেন আপোষে, আপনারা গেছেন সব দিয়ে দেবো আমরা। তো এই যে যাওয়ার প্রক্রিয়াটা, এটা হলো কি, আপনি তো আপনার টাকা দিচ্ছেন না রে ভাই, আপনি তো আমার টাকা দিচ্ছেন, আপনাকে দেওয়ার ইখতিয়ারটা কে দিল? তো এইভাবে হয় না, বার্গেন করেন অন্যভাবে বার্গেন করেন। কিন্তু আমি মনে করি এটাকে নিয়ে আলোচনা করা উচিত এবং এটাকে বাতিলও করা উচিত, কারণ এটা বাতিল না করলে এদেশের শিল্প, এদেশের কৃষি একদম ধ্বংস হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা চাইব যত দ্রুত সম্ভব এটা নিয়ে সরকার তাদের বক্তব্য জনসমক্ষে প্রকাশ করুক। আল্লাহ হাফেজ।